উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল, নিশিকান্ত, আরও এক মহিলা বৃদ্ধের হাতে এনআরসি নোটিশ, এবং সেই কোচবিহারেরই তুফানগঞ্জে মমিনা বিবি, তার বক্তব্য শুনুন। এই বৃদ্ধার হাতে কেন এনআরসি নোটিশ? 40 বছর আগে বিয়ে হয়েছিল অসমে, তার 2 বছরের মধ্যেই তিনি চলে এসেছিলেন। দেখুন কি বলছেন তিনি। নোটিশটা কবে দিয়েছে? নোটিশটা আর কালকে কি আসছিল কেউ? আচ্ছা, লোক আসছে, কিন্তু এমনি বলে গেছে, বলে লোক আসবে এই জায়গায়। আচ্ছা, ওই থানার থেকে পুলিশ আসবে। কি বলে আসে পুলিশ? এসে কি বলে? ওই যে তোমাকে ধরবে আর আসবে, তোমার হাজির হন না। ও, হাজির হন না জন্য। এখানে কি ভোট দিচ্ছেন? এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, প্রথমে জানতে চাইবো এই মহিলার বাড়ি, জন্ম, বড় হওয়া কোথায়? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই মহিলা মমিনা বিবি, যার বাড়ি তুফানগঞ্জ 2 ব্লকের বাঁশরাজা গ্রামে। আচ্ছা, বছর 40 আগে এই মহিলার সঙ্গে অসমের ধুবড়ী জেলার আগমনীর এক বাসিন্দার বিয়ে হয়, এবং বছর খানেক সেখানে কাটানোর পর সেই স্বামীকে নিয়েই তিনি এই তুফানগঞ্জে বাঁশরাজা গ্রামে তার বাপের বাড়ির পাশে একটি এলাকায় জমি কেনেন এবং সেখানেই থাকতে শুরু করেন। যদিও পরবর্তীতে তার স্বামী তাকে ছেড়ে চলে গেলে পরবর্তীতে তার দ্বিতীয় বিয়ে হয়, এবং বর্তমানে পুত্রবধূ নিয়ে তিনি সংসার করছেন। গত 2024 সালের অক্টোবর মাসে তাকে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টের তরফে হাজিরা দেওয়ার জন্য তাকে এনার নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি বিষয়টি বুঝতে পারেননি, ফলে তিনি আর হাজিরা দেননি। পরবর্তীতে একাধিকবার নোটিশ পাঠানো হয়, তা সত্ত্বেও তিনি সেখানে যাননি বলে অভিযোগ। এরপরই গতকাল বক্সিরহাট থানার পুলিশের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। একটা কথা বলো, উত্তম কুমার ব্রজবাসীর ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রেও আমরা প্রতিবেশীদের বক্তব্য শুনেছিলাম। প্রতিবেশীরা বলেছিলেন যে তাকে তো জন্ম থেকে কোলেপিঠে করে মানুষ করেছি। এখানেও কি প্রতিবেশীরা বলছেন জন্ম থেকেই দেখছি মমিনা বিবিকে, তাহলে এনআরসি নোটিশ কেন? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের যেটা বক্তব্য, যে তার জন্ম এখানে, তার ছোট থেকে বড় হওয়া এইখানে, কিন্তু বিবাহ সূত্রে 1 বছর তিনি আসামে ছিলেন, বিয়ের কারণে আসামে গিয়েছিলেন, এবং পরবর্তীতে আসাম থেকে চলে এসে এই কোচবিহারের তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামেই রয়েছেন, যেখানে তার বাপের বাড়ি। তা সত্ত্বেও কেন তাকে এনআরসি নোটিশ পাঠানো হলো তা নিয়েও কিন্তু ইতিমধ্যে পাঠানো হলো, হাতে ধরানো হলো, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং রাজনৈতিক তরজা তুঙ্গে। বিবাহ সূত্রে তিনি আসামে গিয়েছিলেন, তো আসাম থেকে ফেরার পরে আজকে প্রায় 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে? তখনও তার এখানে ভোটার কার্ড বা আধার কার্ড, এখানকার সার্টিফিকেট সমস্ত কিছু ছিলেন, তাহলে তাকে হুট করে তাকে আসাম গভর্নমেন্ট কি করে এনআরসির নোটিশ দিতে পারে? এটাই আমাদের প্রশ্ন। আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আর আমরা বলে দিয়েছি যে এনআরসি আজকে সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই, এতে কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নেই। আর তুফানগঞ্জের যেটা কথা বলা হচ্ছে, আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। এরকম বিভিন্ন জায়গাতে তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়ে রাজনীতির ময়দানকে গরম করছে, মানুষদের বিভ্রান্ত করছে। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি, প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল, পাঠিয়ে কোর্টের থেকে আসছে। কোন জায়গা?
এটা গুয়াহাটি মহানগর কামরূপ বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশই বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। নিশিকান্ত দাসের দাবি 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে না, এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট দিলাম। তখন বাড়িতে আইসা খুঁজাখুঁজি করিয়া মানে ভোটার লিস্ট আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। নিশিকান্ত দাস জানিয়েছেন প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথা ভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না। রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। একের পর এক এনআরসি নোটিশ, আর এদিকে একের পর এক পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ তারাই করছেন। আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল গুরুগ্রামে। সেই গুরুগ্রামে যে আতঙ্কের অভিজ্ঞতা, কতজন বাস করেন? 2000 পরিবার বাস করেন। অভিযোগ যে নাম্বার প্লেটহীন গাড়ি থেকে নেমে বিভিন্ন ভোটার কার্ড, আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। কেন নাম্বার প্লেটহীন গাড়ি থেকে নামছে যারা, তাদের কাছে কেন ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে হবে? কি বলছেন ওখানকার বাসিন্দারা? মৈত্রী। একেবারে দেখো, এই নাম্বার প্লেটহীন যারা আসছে তাদের দাবি যে তারা সরকারি আধিকারিক এবং অনেক ক্ষেত্রে পুলিশের তরফ থেকেও কিন্তু আসা হচ্ছে একেবারে সিভিল ড্রেসে, কিন্তু নাম্বার প্লেটহীন গাড়িতে তারা আসছে এবং কখনো মাঝরাতে, কখনো দিনের বেলা, সকালে তারা আসছে এবং আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। এবং শুধু যেটা অভিযোগ আরও গুরুতর, সেটা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড শুধু দেখতেই চাইছে না, সেই কার্ড দেখে তারা সন্তুষ্ট হচ্ছেন না এবং তারা কখনো তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গিয়ে থানায় রেখে দিচ্ছে, কখনো অত্যাচার করছে, মারধর করছে যখন প্রতিবাদ করা হচ্ছে তখন, এবং তার সঙ্গে সঙ্গেই যখন থানায় বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তখনও কিন্তু তাদের উপর যথেষ্ট হেনস্থা করা হচ্ছে। এই যে 62 এবং 64 যে সেক্টর, সেই সেক্টরে 2000 বাসিন্দা প্রায় তুমি বলছো বসবাস করেন। তাদের দাবি কি? দেখো, তারা এই মুহূর্তে তাদের দুটোই বক্তব্য। এক, তারা ভারতীয় এবং তাদেরকে এভাবে তাদের সাথে বৈমাত্রিক সুলভ ব্যবহার না করা হোক, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে তারা দাবি করছেন যে তাদেরকে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করুক। তারা একদম স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন, ঘরে ফিরেছেন, স্বস্তি পেয়েছেন, এরাও দাবি করছেন। কিন্তু এরা কি আতঙ্কের কথা বলছেন? দেখুন, রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। হ্যাঁ, আমার পাশের ঘরের একজনকে মেরেছে। ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে।
জেন্টস কনস্টেবল, মানে কোনো লেডিস ছিল না ওনাদের সাথে। এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। এটাও না, কাজে যাইতে পারছে না, কাজে পারেই তো ওই তো গার্ডওয়ালারা বয়েছে কাজে আসবে না, আসতে দেবো না, এইসব কথা বলছে। রাস্তা থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে যাচ্ছে, এই ভয়ে কাজে যাচ্ছে নাকি? রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কারা? কিছু শুনেছেন? না, শুনেনি। মানে এরকম পুলিশওয়ালা, এই শুনছি যে সিআই ওয়ালা, পুলিশওয়ালা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। 19 তারিখ শনিবার ছিল। আচ্ছা, আমাদেরকে 7:15 নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের সকালবেলা, তারপরে নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে নাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমার যে শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। আপনি কাগজ দেখিয়েছিলেন আপনার এই ডকুমেন্ট? দেখেন আপনার সামনে দিছি, আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আমার কি এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিতেছে না। তা আধার কার্ড আপনি কে বানালেন? আমাদের এটা কে দিছে? সরকারে দিছে তো আমাদেরকে। ভোটার আইডি কে দিছে? সরকারে দিছে তো। হ্যাঁ, তাই এসে কি আমি নিজে বানাছি?